দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। নিউ ইয়র্কে মামদানি জমানায় প্রবেশ করলো, অর্থাৎ জোরান মামদানি আজকে থেকে নিউ ইয়র্ক সিটির আনুষ্ঠানিক অভিভাবক। তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে সিটি হলের সামনে স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এরপর পরই তিনি বক্তব্য রেখেছেন, বার্নি স্যান্ডার্স বক্তব্য রেখেছে এবং এইসব বক্তব্যে একটি কথা উঠে এসেছে, সেটি হলো ভয়ের দিন শেষ। অর্থাৎ ভয় দেখিয়ে খুব একটা মানুষকে আর আতঙ্কিত করে রাখা যাবে না। মানুষ এখন অধিকার কি সেটি জানতে শিখেছে, মামদানির জয়ের মাধ্যমে সেটি তারা প্রতিষ্ঠা করেছে। এবং সামনের দিনগুলোতে মামদানি বলছেন ছোট ছোট প্রত্যাশা নয়, বড় প্রত্যাশা করার দিন আসছে এবং বড় প্রত্যাশা বাস্তবায়ন করাই তার কাজ, এমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রায় 40,000 মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্লক পার্টিতে যোগ দিতে। তীব্র শীতকে উপেক্ষা করে তারা তাদের যে নায়ক কিংবা হিরো নির্বাচিত করেছেন আগামী 4 বছরের জন্য সিটি হলের দায়িত্বে, তাকে তার এই অভিষেক অনুষ্ঠানকে কিভাবে রাঙিয়ে তোলা যায়, কিভাবে সাক্ষী হয়ে থাকা যায়, মানুষ উপস্থিত ছিলেন। সেখানে থেকে তারা মামদানির পথ চলাটা একেবারেই কাছ থেকে দেখেছেন। সবকিছু মিলে মামদানির এই পথ চলা শুরু। অন্যদিকে আমরা রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে সামনে তিনি কেমন ভূমিকা রাখবেন, যেসব কথাগুলো প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো তিনি কতটা রক্ষা করতে পারবেন, কতটা অভিবাসী বান্ধব হবেন, এসব বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে আমাদের দর্শকদের। একই সঙ্গে আমরা বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েছিলেন, শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মত বিনিময় করেছেন এবং এই মত বিনিময়কালে তিনি বলেছেন অতীতেও আমরা একসাথে কাজ করেছি, আগামী দিনেও কিভাবে একসাথে কাজ করা যায় সেটি পরিকল্পনা করা যেতে পারে। অর্থাৎ তিনি আহ্বানের হাত বাড়িয়েছেন। বিএনপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এটি হয়তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক ধারা আনতে পারে বলে অনেকে মনে করছেন। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ, এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি জোরান মামদানির আজকের এই অভিষেক অনুষ্ঠান কিংবা জোরান মামদানির যে ট্রানজিশন টিম, সেই ট্রানজিশন টিমের একজন সদস্য, একই সঙ্গে অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরীকে। করিম চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনি সকাল থেকে ছিলেন, মামদানির যে ট্রানজিশন টিম গঠন করেছে সেটিরও আপনি একজন শক্তিশালী সদস্য। আপনার কাছে একটু শুনি আজকের যে আয়োজনটা সেটা কতটা প্রত্যাশার সঙ্গে প্রাসঙ্গিক হয়েছে, যে প্রত্যাশা ছিল মানুষের জনসমাগমের, যে প্রত্যাশা ছিল মামদানির বক্তব্যে, সেগুলো কতটা পূরণ হয়েছে? ধন্যবাদ ধন্যবাদ জুয়েল ভাই। বৈরী আবহাওয়ার কারণ থাকা সত্ত্বেও নিউ ইয়র্কের যে ডাউনটাউন নিউ ইয়র্ক যেটা বলি সিটি হল এলাকায় আপনি দেখেছেন যে মানুষের ঢল নেমেছে, কেননা এটা একটা ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী একটা ফলাফল নিউ ইয়র্কবাসী উপহার দিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। একজন ইমিগ্রেন্টকে, একজন সাউথ এশিয়ান, মাত্র 34 ইয়ার ওল্ড একজন অ্যাসেম্বলিম্যানকে নিউ ইয়র্ক সিটির সর্বোচ্চ ক্ষমতায় আসীন করেছে তারা ভোটের মধ্য দিয়ে। এই বিপ্লবে নিউ ইয়র্ক সিটির 1,04,000 ভলান্টিয়ার, রেজিস্টার্ড ভলান্টিয়ার যেমন কাজ করেছে, সেই সাথে অসংখ্য তৃণমূল সংগঠন যারা সক্রিয়ভাবে ডেমোক্রেটিক রাজনীতি অথবা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা যেটা ডিএসএ বলে, তার সাথে কোনোভাবে সম্পৃক্ত না হয়ে তার যে নির্বাচনী ম্যানিফেস্টো, নিউ ইয়র্ক সিটিতে যে মানুষের বড় সমস্যা হলো সেখানে আপনার বসবাসের জন্য অর্থনৈতিকভাবে এটা অসম্ভব হয়ে পড়ছে। এতটা প্রেশার মানুষের উপরে যে মানুষ 2টা 3টা এমনকি 4টা চাকরি করেও সপ্তাহে 7 দিন কাজ করার পরেও তাদের বেঁচে থাকার, টিকে থাকার অবস্থা থেকে খুব
দূরে সরে যাচ্ছে। আপনি দেখেছেন যে গত দুইবার যে সেন্সাস হয়েছে, 2010 সাল এবং 2020 সালে যে সেন্সাস, সেই সেন্সাস দুটোতে নিউ ইয়র্ক স্টেট লোক সংখ্যা কমেছে, নিউ ইয়র্ক সিটির লোক সংখ্যা কিছুটা স্থিতি অবস্থায় থাকা সত্ত্বেও কিছুটা কমেছে, যার ফলে আমরা কংগ্রেশনাল সিটও কিন্তু হারিয়েছি দুইটা করে প্রতি দুইবারে, যেহেতু এটা লোক সংখ্যার উপর ভিত্তি করে। কিন্তু হারানোর মূল কারণটা হলো নিউ ইয়র্ক সিটি, যে 8.5 মিলিয়ন লোকের বসবাস এখানে। এই লোক সংখ্যার জন্য যে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তামূলক যে সুযোগ সুবিধাগুলো, সেটা নিউ ইয়র্ক সিটির দায়িত্বপ্রাপ্ত মেয়রগণ শুধুমাত্র প্রমিজে দিয়ে রাখছিলেন। এখানকার শ্রমিক শ্রেণী দিন দিন বসবাসের জন্য তারা অযোগ্য হয়ে পড়ছেন, অর্থনৈতিকভাবে তারা আর কম্পিট করতে পারছে না, এখানে থাকতে পারছে না। যারা নিউ ইয়র্ক সিটিতে কাজ করে বিভিন্নভাবে সিটি গভর্নমেন্টের সাথে এবং স্টেট গভর্নমেন্টের সাথে নিউ ইয়র্ক সিটিতে থাকে, তারা যেই বেতন পায় সেই বেতন দিয়ে তাদের বেসিক যে সুযোগ সুবিধা, তাদের একটা বিশাল অংশ সেটাই মিট করতে পারে না। সেই ক্ষেত্রে নির্বাচনের প্রথম দিক থেকেই আমরা দুটো কারণে, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আপনি জানেন, তার নির্বাচনী যে ম্যানিফেস্টো সেদিকটাতে আমরা মনে করছি যে তারা এখানকার নিম্ন আয়ের লোকদের সপক্ষে কিছু পলিসি করবেন, এখানকার যারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তাদের যে অর্থনৈতিক সমস্যাটা সেটা থেকে যাতে উত্তরণ করতে পারে সেই জন্য কিছুটা নিয়ম নীতি পালন করবেন। অ্যাফোর্ডেবিলিটি, যেটা নিউ ইয়র্ক সিটিতে থাকার জন্য যে আপনি যেই জিনিসগুলো জড়িত, যেমন চাইল্ড কেয়ার জড়িত একটা বড় কস্ট, ছোট ফ্যামিলিগুলো, আপনার ইয়াং জেনারেশন, দে আর সো অরিড, তারা বিয়ে করতে চাচ্ছে না, সংসার করতে চাচ্ছে না, হাউ দে উইল পে ফর দেয়ার চিলড্রেন্স কেয়ার অ্যান্ড এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। মানে করিম ভাই, আমরা জানি যে মামদানি এই প্রতিশ্রুতিগুলো পূরণের প্রত্যাশা জানিয়েছেন এবং আপনার আমার সবারই আসলে আকাঙ্ক্ষা যে মামদানি এটি পূর্ণ করবেন। আমরা আসলে আজকের আয়োজনটা সম্পর্কে আপনার কাছে একটু বেশি শুনতে চাই যে আজকের আয়োজনটা নিয়ে যে সে কি প্রমিস করেছে এবং এই প্রমিসের কারণেই কিন্তু মানুষের ভিতরে উৎসাহ, উদ্দীপনা, এই যে যে পরিস্থিতিতে আজকে আমরা সেখানে বসেছিলাম সকাল 11টা থেকে, সেই পরিস্থিতি যাওয়ার পিছনে কিন্তু এই কারণটা, এই যে পরিবর্তনের যে আশা, শ্রমিক সেবী কর্মজীবী মানুষের পক্ষে এই সিটিতে বসবাস করার জন্য যে প্রমিসগুলো দিয়েছে, সেই প্রমিসগুলো তার কাছ থেকে নির্বাচিত হওয়ার পরে তার অফিস থেকে, তার কাছ থেকে শোনার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। এবং মানুষের যে সমর্থন, শ্রমিক শ্রেণী যেই মানুষগুলোর কথা সে বলেছে, সেই মানুষগুলো আজকে উপচে পড়া ভোট তাকে সমর্থন দিয়েছে। সেখানে সবাই আমরা গিয়েছি এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে, স্নো আইস এবং যেই ফিলিংসটা আপনি দেখেছেন, যদিও বলছে যে ফিলিংস হবে 6 ডিগ্রি, কিন্তু 6 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু এটা কয়েক ডিগ্রি মাইনাস ছিল। তারপরে সেখানে যাওয়ার পরে তার যে প্রমিস আপনি দেখেছেন, সেখানে কে কে ছিল আজকে, আপনি তো ফ্রন্ট সারিতে ছিলেন, ফ্রেশ লাইনে ছিলেন, আপনি দেখেছেন সেখানে নিউ ইয়র্কের গভর্নর ছিল, সিনেটর বার্নি স্যান্ডার্স ছিল, তারপর অকেসিও ছিল, অকেসিও কর্টেস, আমাদের কংগ্রেস ওমেন, সে ছিল এখানে, গভর্নরের কথা বললাম, লেটিশিয়া জেমস ছিল, মানে পাওয়ার হাউস যেগুলো এদেশের, এই স্টেটের, তারা সবাই সেখানে ছিল। সবচেয়ে বড় যে জিনিসটা, যত অর্থনীতিবিদ, যত কিছুই আমরা বিরোধী রাজনীতি, রিপাবলিকান, ডেমোক্রেট, যত কিছুই বলুক না কেন যে মেয়র মামদানি উইল নট বি এবল টু ডেলিভার হিজ প্রমিসেস, he strongly defies today again, and he reiterated his promise to deliver those promises, and it is doable. I think that's the way he said it is doable, because we have money, we do not have intent to deliver, use that money. আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যারা উপস্থিত ছিলেন তাদের নাম আপনি বলছিলেন, আমরা ঠিক আছে গভর্নর কেতি হুকুলকে সেখানে দেখেছি, আনুষ্ঠানিকতার কারণেই তিনি সেখানে ছিলেন, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসও ছিলেন, কিন্তু যাদেরকে আমরা দাপটের সঙ্গে দেখেছি, যাদের বক্তব্য আমরা শুনেছি, যারা শপথ পড়িয়েছেন, স্বাগত বক্তব্য রেখেছেন, আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্টেস, বার্নি স্যান্ডার্স, এবং মামদানি তার বক্তব্যে বলছিলেন যে আমি সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র হিসেবে নিজেকে গর্ববোধ করি, কিংবা এই পরিচয় আমি লুকাবো না। যখন একজন মেয়র নির্বাচিত হন, তখন কিন্তু তিনি পুরো সিটির মেয়র হয়ে যান। আমরা এমন একজনকে মানুষ চাই যিনি রিপাবলিকানদেরও মেয়র, যিনি ডেমোক্রেটিক যারা লিবারিস্ট আছেন তাদের মেয়র, যারা
সোশ্যালিস্ট আছেন তাদের মেয়র, যারা কনজারভেটিভ আছেন তাদের মেয়র, সবারই তো মেয়র হওয়া উচিত। কিন্তু আমরা বার্নি স্যান্ডার্স, ওকাসিও তাদেরকে তার আশপাশে দেখলাম এবং তার বক্তব্য তিনি সেটি বললেন। এটি কি কোনো রকম চ্যালেঞ্জিং হবে কিনা যে সবার মেয়র হওয়া উচিত, সেই জায়গাটাকে সেই প্রত্যাশা পূরণে কোনো সমস্যা তৈরি করবে কিনা? না, জুয়েল ভাই সে কিন্তু বারবার রিপিট করেছে, আপনি যদি নিউ ইয়র্কার, আপনি যদি বসবাস করেন নিউ ইয়র্ক সিটি, তাহলে আই এম ইউ মেয়র। নো ম্যাটার ইউ ভোটেড ফর মি অর নট, নো ম্যাটার ইউ বিলিভ ইন মি অর নট, আই এম ইউর মেয়র। আমি কখনোই তোমার থেকে দূরে থাকবো না, কখনোই আমি তোমার থেকে লুকাবো না, আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো, দাঁড়াবো। এই কথাটা সে বারবার রিপিট করেছে। আমি সবাইয়ের মেয়র, কিন্তু আমার আদর্শ আমি বাস্তবায়ন করবো, যে আদর্শের কারণে, যেই কথাগুলোর কারণে ফ্রি চাইল্ড কেয়ার, ফ্রি র্যাপিড বাস ট্রান্সপোর্টেশন, শ্রমিকদের মান উন্নয়নের জন্য তাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে, কর্মজীবী মানুষদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে, সিটি রান গ্রোসারি সাপ্লাই দিতে হবে, যাতে আমাদের কর্পোরেট মনোফলি আমাদের যেই দামগুলো বাড়িয়ে দিয়ে তারা আমাদের পকেট সাক করে সেটা যাতে না পারে। এবং অতিরিক্ত হাউজিং যে ক্রাইসিস, সেটা একটা মেজর কস্ট, অ্যারাউন্ড 30-45% অফ ইউ রানিং আর গোয়িং টু দ্য রেন্টাল কস্ট, সেটাকে সে কভার করার জন্য বলেছে। সে হাজার হাজার 5 বড়তেই বলছে, কোন কোন বড়, ইনক্লুডিং মাই ওন বড় স্টার্ন আইল্যান্ড, উই আর অপোজিং এনি কাইন্ড অফ পাবলিক হাউজিং বিকজ অফ দিস ট্রান্সপোর্টেশন, অল মেনি আদার ইনভলভ, মেনি আদার ইস্যুজ উইল বি ক্রিয়েটেড। কিন্তু সে বলছে 5টা বড়তেই আমি পাবলিক হাউজিং ক্রিয়েট করব, সাবসিডাইজড হাউজিং, যাতে কম আয়ের মানুষেরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, যাতে করে 5 জন পরিবারের লোক নিয়ে কেউ 2 বেডরুমে থাকতে না হয়। তাকে পরিবারের সাইজ অনুযায়ী তার জন্য সেই সুযোগ সুবিধা এবং তার আয় অনুযায়ী তার ভাড়া নির্ধারণ করা হবে, যার ফলে অ্যাফোর্ডেবিলিটি উইল বি আন্ডার কন্ট্রোল অ্যান্ড ইট ইজ ডুয়েবল। আর যদি আপনি শুধুমাত্র ধনিক শ্রেণীদের জন্যই করতে চান, সেই ক্ষেত্রে হবে সমস্যাটা। কিন্তু সেই প্রমিসটা সে করছে। হয়তো 2-1 বিলিয়নিয়ারকে, যে 1% বিলিয়নিয়ার, দে কন্ট্রোল 90% অফ দ্য অ্যাসেট অফ দিস কান্ট্রি ইনক্লুডিং দ্য সিটি, they might will feel a little bit extra pay. We are not driving them out of our city. They will just contribute a little bit of extra from their profit, not from their capital. ওকে, করিম চৌধুরী, অনেক ধন্যবাদ। আপনি সেখানে ছিলেন, সরাসরি দেখেছেন মামদানির নতুন দিনের পথ চলা। তিনি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একদম প্রথম দিনে 2টি এক্সিকিউটিভ অর্ডার তিনি এর মধ্যে দিয়েছেন, অর্থাৎ শুরু হলো। আমাদেরও হয়তো তার কার্যক্রমগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করার সুযোগ থাকবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আমি একটু বলে যাই জুয়েল ভাই, অসংখ্য বাংলাদেশি লিডার, কমিউনিটি লিডারকে আজকে আমরা সেখানে দেখেছি, এবং যারা এই পুরো নির্বাচনের সময়টাতে আসালের সাথে অথবা বাইরে নিজ নিজ অবস্থান থেকে মামদানি ক্যাম্পেইনকে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের অনেককেই দেখেছি আজকে সেখানে। বাংলাদেশি কমিউনিটি যদি এইভাবে বিভিন্ন ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের কাউকেও তাদের নিজ নিজ এলাকায় নির্বাচিত করতে চায়, আমি মনে করি সেদিন দূরে নয়। আমাদের ঐক্য যদি অটুট থাকে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা সিটি কাউন্সিল, স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টে we are able to elect our own people, and I am very hopeful. Please continue this. অর্থাৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটা নতুন দিনের সূচনা হলো, নতুন প্রত্যাশার সুযোগ তৈরি হলো। আপনাকে ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হলো, জোরান মামদানি তিনি স্বপ্ন দেখিয়েছেন এবং আজকে তিনি বলেছেন, অনেকে ভাবছিলেন যে তিনি হয়তো নির্বাচিত হয়ে যাওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর তিনি স্বপ্নের জায়গাগুলো একটু ছোট করে আনবেন, পরিসরটা ছোট করে আনবেন, কিন্তু তিনি আজকেও বলছেন ছোট স্বপ্ন দেখবো না, বড় স্বপ্ন দেখবো। অ্যাটলিস্ট আমি করার চেষ্টা করেছি, কেউ যাতে এটা বলতে না পারে যে করার চেষ্টা করিনি। অর্থাৎ তিনি এই প্রত্যাশার চাপ নিতে প্রস্তুত আছেন বলে মনে হচ্ছে, কিন্তু অনেক হিসেব নিকেশ আছে। সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়, মামদানির এই জয়যাত্রা কতটা সাফল্যের সঙ্গে গিয়ে শেষ হবে? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ-আলোচকদের। আপনি যেটা বললেন যে কেউ কেউ এক্সপেক্ট করেছিল তাকে, এবং বলাও হয়েছিল যে তার এক্সপেকটেশনকে সে রিসেট করবে কিনা। তার মানে সে যে বড় বড় যে এটা দিয়েছে, সে যে আশাটা দিয়েছে, সেই আশাটাকে মানে কতটা ডেলিভারেবল সেইটা বিবেচনা করে তার সেই এক্সপেকটেশনকে রিডাকশন করবে কিনা। তাতে সে বলেছে যে সে যদি কিছু রিসেট করে, তো ওই যে লো এক্সপেকটেশনটাকে সে রিসেট করে ওই বড় এক্সপেকটেশনটাকে সেই করবে, এবং সে যথার্থই বলেছে যে সে চেষ্টার কোনো ত্রুটি করবে না। এখন যেটা কথা, দেখেন এদেশে কিন্তু
সোশ্যালিজম একটা ট্যাবু শব্দ, এবং সোশ্যালিজমের সাথে রিপাবলিকানরা তো নয়, অনেক ডেমোক্র্যাটরাই তাদের সাথে অ্যাসোসিয়েট করতে চায় না। তা সেক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কিন্তু বড় কিছু একটা করতে হলে দেশে তো চ্যালেঞ্জ তো নিতে হবে। এখন এখানে দুটো দুটো ফ্যাক্টর, সিটি গভর্নমেন্টের সিটি ট্যাক্স রেজ করে ধরেন আপনার রেভিনিউ ক্রিয়েট করার সুযোগ আছে, কিন্তু সেইটা কতটা সুযোগ আমি ঠিক জানি না। যদি স্টেট অ্যাপারেটাস যদি তাকে হেল্প না করে, বা স্টেট ট্যাক্স থেকে যদি সিটিতে ট্রান্সফার করা না হয়, বা নিউ ইয়র্কে যারা আছে, এই যে করিম চৌধুরী সাহেব সম্ভবত ইঙ্গিত দিয়েছেন আপনার স্টক মার্কেটের কথা, যে প্রফিটের কথা তিনি বললেন, যে প্রফিট থেকে যদি কিছু অতিরিক্ত দেওয়া হয় ট্যাক্স হিসেবে, তাহলে তো রেভিনিউ গ্যাদারিং এ খুব একটা প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে তো আপনার স্টেটকেই সেই রেভিনিউ রেইজিং এর ব্যবস্থা করতে হবে, কারণ স্টেট লেজিসলেচার ছাড়া তো এই ধরনের রেভিনিউ রেইজিং এর কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট নিউ ইয়র্কে, এবং ভবিষ্যতেও ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকবে। তো সেখানে আপনার গভর্নর হকুলের একটা সহযোগিতার হাত বাড়াতে হবে। আর একটা জিনিস হলো ফেডারেল গভর্নমেন্ট। ফেডারেল গভর্নমেন্ট তো আপনার ইতিমধ্যেই ট্রাম্প বলেছে যে সে যেহেতু একজন সোশ্যালিস্ট ডেমোক্র্যাট নিউ ইয়র্কের মেয়র হলো, সে ফেডারেল যে ফান্ডিং, সেই ফান্ডিং সেখানে বন্ধ করে দেবে। কিন্তু ইদানিং আমার দেখেছি যে তাদের মধ্যে বোধহয় একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কি আলাপ হয়েছে আমরা ঠিক জানি না। সেই মিটিং এর পরে কিন্তু ট্রাম্প আবার বলেছে সে মামদানিকে হেল্প করবে। একটা নতুন মেয়র, সে নিউ ইয়র্কের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে, এবং তার চেষ্টা যাতে সফল হয় সেজন্য তিনি হেল্প করবেন। হ্যাঁ, তো এই দুটো জিনিস যদি ঠিক থাকে, আপনার স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট, এই দু জায়গা থেকে যদি সাহায্য সহযোগিতা আসে, তাহলে আমি বলবো যে নিউ ইয়র্কে অনেক কিছু করা সম্ভব। মামদানি যেটা প্রমিস করেছে তার সবকিছু করা সম্ভব কিনা, আসলে উনি যে ফ্রি অনেক কিছু প্রমিস করেছে, ফ্রি চাইল্ড কেয়ার, আপনার ফ্রিজিং অফ রেন্ট, তারপর ফ্রি বাস ট্রান্সপোর্টেশন, এগুলো হয়তো পুরোপুরি আমার মনে হয় না যে বাস্তবায়ন করা যাবে। আর ফ্রি সবকিছু হবে কেন? এই ফ্রির সাথে আমি আর একটা জিনিস বলবো, যে ফ্রি না করে ধরেন সেই প্রাইসগুলো যদি রিডিউস করা হয়, সেটা একটা উপায় আপনার নিউ ইয়র্কারদের হেল্প করার ব্যাপারে। আর একটা জিনিস হলো যে নিউ ইয়র্কে যে খরচ, লিভিং কস্ট, সে অনুযায়ী কিন্তু যারা কর্মজীবী মানুষ, চৌধুরী সাহেব যেমন বললেন যে যারা লেবার ক্লাস, তাদের কিন্তু সেই বেতনটা সেরকম না। সেই মিনিমাম ওয়েজ থেকে শুরু করে ওই বেতনগুলো যদি বাড়ানো হয়, দেখেন আমি কিন্তু দুদিকের কথা বলছি, যে জি জি, এটিও আমদানির পরিকল্পনা আছে। খরচ রিডাকশন এবং অন্যদিকে যদি এই ওয়েজেস ইনক্রিজ হয়, হ্যাঁ, তাহলে এই ফ্যাক্টর গুলো যদি কাজ করে স্টেট গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, এবং তার এই যে নীতি নির্ধারণ যে ইয়েটা থাকবে, টিমটা থাকবে, তারা যদি এই দুই দিকে খেয়াল করে যে ওয়েজ আপনার ইনক্রিজ এবং কস্ট রিডাকশন, এই দুটো জিনিস যদি করতে পারে, তাহলে হয়তো উনি সাকসেসফুল হবেন। তবে উনি যে বোর্ড অ্যাটেম্প নিয়েছেন, এ ধরনের অ্যাটেম্প নিউ ইয়র্কে নেওয়াটা প্রয়োজন আমি মনে করি। কারণ চৌধুরী সাহেব যেমন বললেন যে নিউ ইয়র্কে দেখেন পপুলেশন কিন্তু রিডাকশন হয়েছে। উনি বলেছেন বোধহয় 2টো কংগ্রেশনাল সিট হারিয়েছে। আমার তো মনে হয় যে নিউ ইয়র্ক সম্ভবত 4টে কি 5টা কংগ্রেশনাল সিট হারিয়েছে। আমি তো এখনো মনে করতে পারি যে এই শতাব্দীর প্রথম দিকেও তো নিউ ইয়র্কে আপনার 33টা কংগ্রেশনাল সিট ছিল, এখন সম্ভবত 28টা কি 29টা কংগ্রেশনাল সিট। তো এটা কি কারণে, মানে নিউ ইয়র্ক শহর থেকে বা নিউ ইয়র্ক স্টেট থেকে লোকজন অন্য অন্য স্টেটে সরে যাচ্ছে, সেটা হচ্ছে যে লিভিং কস্ট টেনেবল না, এটা মানে মানুষের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে গেছে। কাজেই এখানে একটা বোল্ড এজেন্ডা নিয়ে মেয়র একটা বোর্ড অ্যাটেম্প নিচ্ছে, এটা আমি স্বাগত জানাই। আমি মনে করি এই ধরনের অ্যাটেম্পের প্রয়োজন নিউ ইয়র্কে আছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে নিউ ইয়র্ক নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, 26টা মানে কংগ্রেশনাল সিট কমতে কমতে। আমরা এটার পাশাপাশি যে মেয়র এখন প্রত্যাশা পূরণ করতে পারবেন, কতটা পারবেন, সেটি নিয়ে প্রশ্ন সামনের দিনগুলোতে আলোচনা আসবে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, মামদানি তিনি সোশ্যাল মিডিয়ার হিরো। সোশ্যাল মিডিয়াতে
তার জনপ্রিয়তা, তার প্রচারণার ব্যতিক্রম ধর্মী সব প্রচারণা তিনি চালিয়েছেন এবং এটির মাধ্যমেই তিনি আসলে মানুষের ঘরে ঘরে মনে মনে পৌঁছে গিয়েছেন। সেই সোশ্যাল মিডিয়া ছেড়ে এখন তাকে বাস্তব দুনিয়ায় পা রাখতে হবে, বাস্তব দুনিয়ায় কাজ করতে হবে। অবশ্যই তিনি এই দুনিয়ায় কাজ করতেও সোশ্যাল মিডিয়ার সহযোগিতা পাবেন, কিন্তু বাস্তব দুনিয়ার কাজ যে চ্যালেঞ্জিং বিষয়গুলো আছে, বিশেষ করে নিউ ইয়র্কের মতো সিটিতে পলিটিক্স খুবই এক ধরনের গোজামিল থাকে সবসময়, এবং ফেডারেল সরকারও অনেকটা নজর রাখছেন তার গরম গরম বক্তৃতা, সেগুলোর বিষয়ে ফেডারেল সরকারের অনেকেরই অনেক ধরনের আপত্তি আছে। সেসব তিনি অতিক্রম করে কতটা সোশ্যাল মিডিয়া থেকে বাস্তব দুনিয়ার হিরো হতে পারবেন? ধন্যবাদ জুয়েল ভাই, আপনি যথার্থই বলেছেন যে আসলে পলিটিক্স আসলে গজামিলেই বেশি চলে। যে পলিটিক্স ব্যবস্থার মধ্যে আমরা আছি, এই পলিটিক্স এর মধ্যে আমরা সবকিছুই দেখি। পলিটিক্স এর মানে চাল বোঝা আসলে খুব ডিফিকাল্ট। আপনি পলিটিক্স এর মধ্যে না ঢুকলে, যেমন পানিতে পা না দিলে আপনি বুঝবেন না পানি গরম বা ঠান্ডা। পলিটিক্স এ না ঢুকলে আসলে পলিটিক্স বাইরে থেকে বোঝা খুব ডিফিকাল্ট। তো আমরা মামদানি কি করতে পারবে কি করতে পারবে না, তার যে আশা এবং আশাহত অবস্থা, সেগুলো যে নিরাশা এবং দুরাশার কথাগুলো কিন্তু আমরা মামদানি এবং মামদানির সাথে উপস্থিত যে প্রধান গেস্টরা ছিলেন তাদের মুখ থেকেও কিন্তু এই কথাগুলো কিছু কিছু বের হয়ে আসছে। যেমন আপনি যথাযথ বলেন যে মামদানি বলেছে যে তিনি এক্সপ্যান্সিভলি এন্ড অডাসিয়াসলি নিউ ইয়র্ক সিটিকে গভর্ন করবেন, এন্ড উই মে নট অলওয়েজ বি সাকসিডেড বাট নেভার উইল বি অ্যাকিউজড অফ ল্যাকিং অফ দ্য কারেজ টু ডু সো। মানে আমরা অবশ্যই সবকিছুকে চেষ্টা করব। তারপরে আপনি যেটা আপনার কথা শুরুতে বলেছিলেন যে রিপাবলিকানরা কোথায়, আরো বড় বড় ভ্যাটার্ন লোকেরা কোথায়, যারা নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে খুব দাম্ভিকতার সাথে তারা রাজনীতি করে এসছে, যেমন ইভেন হাকিম জেফরিজের কথা যদি আমরা বলি, এরা কেউ স্টেজে ছিলেন না। এখান থেকেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে স্টেজে কারা আছে কারা নেই। স্টেজে যারা আছে তারা মূলত হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক সোশ্যালিজমে যারা বিশ্বাস করে। দেখেন আমেরিকার, আমি একটা বলি স্যার, একটু আগে মনির স্যার বললেন যে সোশ্যালিজম শব্দটা আসলে এই দেশে একটা ট্যাবুর মতো। আমি যতটুকু জানি যে এই দেশে কার্ল মার্কস পড়ানো হয় না, কারণ সোশ্যালিজম হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার কখনো কনসেপ্ট ছিল না। আমেরিকা 235 বছর ধরে যে ব্যবস্থার মধ্যে দিয়ে গড়ে উঠেছে এটা হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদই হচ্ছে পৃথিবীতে ইনোভেশন তৈরি করে। পুঁজিবাদ কম্পারেটিভ একটা ডেমোক্রেসি খারাপ ব্যবস্থা হতে পারে, ইট ইজ দ্য বেটার অ্যামাং দ্য ওর্স। এটা আমেরিকার মধ্যে দিয়ে আমরা দেখেছি। আপনি দেখেছেন যে আপনি যদি সোশ্যালিস্টিক কান্ট্রিগুলোতে যান, যেমন পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি ওয়াল ভেঙে গেছে, উত্তর কোরিয়া দরিদ্রতার মধ্যে আছে, দক্ষিণ কোরিয়া বড়লোক হয়ে যাচ্ছে, তারপরে অন্যান্য যে মানে কিউবার অবস্থা, এরকম অনেক কান্ট্রি আছে যারা কিন্তু সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক যে সোশ্যালিজম প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু টেকেনি। তাহলে আমেরিকা যে পুঁজিবাদের উপর গড়ে উঠেছে, সেই পুঁজিবাদ প্লাস ডেমোক্রেসি, এটাকে একসাথে করেই কিন্তু আমাদেরকে সামনে চলতে হবে। এখন কথা হচ্ছে ইলেকশনের জেতার জন্য আপনি জাতীয়তাবাদী কথা বলবেন, আপনি সোশ্যালিজমের কথা বলবেন, কিন্তু বাস্তবে কি সেটা পূরণ করা সম্ভব কিনা? নিউ ইয়র্কের মতো দ্য ওয়ার্ল্ড সেন্টার অফ ক্যাপিটালিজম, যেখানে পৃথিবীর সবচেয়ে মানে ক্যাপিটালিজমের যে কেন্দ্রবিন্দু, সেখানে আপনি সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা? একদমই সম্ভব না। যেটা মামদানির জন্য সম্ভব সেটা হচ্ছে তার যে জনসমর্থন আছে, এটা একটা ল্যাভারেজ তৈরি করবে। এই ল্যাভারেজের মধ্যে দিয়ে উনি অনেক কিছু নিয়ে আসতে পারবেন, কিন্তু উনি পরিপূর্ণভাবে যা উনি করতে চান সেটা উনি করতে পারবেন না। কারণ হচ্ছে পলিটিক্সে হচ্ছে আপনি জনগণ যা শুনতে চাই আপনি তা বলে দেন। আমাদের মামদানি বলার ক্ষেত্রে খুব কারিশমাটিক ছিল, সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে খুব কারিশমাটিক ছিল, তিনি খুব চিজেল এন্ড শার্প একজন বক্তা ছিলেন। কিন্তু যখন বাস্তব পলিটিক্সে উনি ঢুকবেন তখন তার কথাতেই কিন্তু বুঝতে পারছি এটা এত সহজ না। আলেকজান্ডার অকেসিও-কর্টেজও তিনি এই কথা বলছেন যে উই হ্যাভ চোজেন দ্য কারেজ ওভার দ্য ফিয়ার। যখন চারিদিকে ভয়, এবং বার্নি স্যান্ডার্স বলছেন যখন আমেরিকা ইনজাস্টিস এন্ড ডিভিশন কাজ করছে, সেই সময় মামদানি হচ্ছে একটা হোপ। অবভিয়াসলি মামদানি একটা হোপ। এট দ্য সেম টাইম আপনি দেখেন বার্নি স্যান্ডার্সও কিন্তু সোশ্যাল ডেমোক্রেটিক সোশ্যালিজমকে তিনিও কিন্তু প্র্যাকটিস করে আসছেন বহুকাল ধরে। তিনি কিন্তু ক্রেজ তৈরি করতে পেরেছেন, কিন্তু তিনি প্রেসিডেন্ট হতে পারেন নাই। সুতরাং মামদানির পক্ষে যে জার্নি উনি শুরু করেছেন, এই জার্নিতে ওনার পক্ষে কিছু দূর যাওয়া সম্ভব, কিন্তু পরিপূর্ণ ফিনিশিং লাইনে যাওয়া ওনার পক্ষে সম্ভব না। কারণ যেটা মনি স্যার একটু আগে বললেন যে এখানে একদিকে স্টেট আছে আপনার উপরে, স্টেটের হকুল যে আছে আমাদের গভর্নর, তিনি কিন্তু মানে সোশ্যাল ডেমোক্র্যাট না, তার কিন্তু রাজনৈতিক এজেন্ডা এবং ফিলোসফি কিন্তু ভিন্ন। অন দ্য আদার হ্যান্ড, নিউ ইয়র্ক সিটিতে যেসব কাটস বা সুযোগ সুবিধা, রেন্ট ফ্রি কিংবা চাইল্ড কেয়ার, এইসব ফ্রিদের কথা বলা হচ্ছে, বাস ফ্রি যে কথা বলা হচ্ছে, রেন্ট স্ট্যাবিলাইজেশনের কথা হচ্ছে, ইট কস্ট $10 billion। ওয়ে উইল গেট দিস $10 billion? কিছু আপনি হয়তো ওয়াল স্ট্রিট থেকে বের করে নিয়ে আসতে পারবেন, ট্যাক্স দিয়ে বড় লোকদের কাছে কিছু নিয়ে আসতে পারবেন, কিন্তু 10 বিলিয়ন কি কভার করা সম্ভব? আপনাকে স্টেটের সমর্থন দরকার, আপনাকে ফেডারেল গভর্নমেন্টের সমর্থন দরকার, কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট তো আপনার পক্ষে নেই, তারা তো সোশ্যালিজমে বিশ্বাস করে না।
সুতরাং এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গিয়ে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে, উনি যেন কিছু কিছু করতে পারেন। আদারওয়াইজ নিউ ইয়র্ক সিটিটা সত্যি কথা যে এখানে গরিব মানুষের থাকা আসলে খুব কঠিন হয়ে গেছে। উনি এই উদ্যোগগুলো নেবেন, কিছু কিছু ক্ষেত্রে সফল হবেন, বাট মেজরিটি ক্ষেত্রে উনি সফল হবেন না, এটা আমি প্রেডিক্ট করতে পারি। জি, অনেক ধন্যবাদ। আমরা জোরান মামদানির বিষয়ে তার আজকে মাত্র শুরু হলো, তো মানে এখনই আমরা হতাশ হচ্ছি না, এখনই আমরা আশার বেলুনটা অনেক বেশি ফুলিয়ে ফেলছি না। দুটোর মধ্যেই একটি ভারসাম্য রক্ষা করে আমরা চেষ্টা করব যে একটা জায়গা যেটা তিনি বলেছেন বারবার করে তার বক্তব্যে, যে ধনী লোকের জন্য শুধুমাত্র নিউ ইয়র্ক হতে পারে না, ওয়ার্কিং ক্লাস যারা খেটে খাওয়া মানুষ, যাদের অধিকার রয়েছে এদেশে একেবারেই অন্য আরেকজন মানুষের মতোই বেঁচে থাকার, অন্তত খেয়ে পরে বেঁচে থাকার, সেটুকু তিনি নিশ্চিত করার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে সবার সহযোগিতা থাকবে। আমরা একটু প্রসঙ্গ পাল্টে যাচ্ছি। প্রফেসর ডক্টর মুনীর মুস্তফা আলী, সেটি হলো জেলেনস্কি তার নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে তিনি 90% আশাবাদের কথা জানিয়েছেন, যে 90% মোটামুটি কাজ গুছিয়ে এসেছে যে শান্তি প্রক্রিয়াটি। আমরা যদি এটি 2025-এ শেষ করতে পারতাম তাহলে নিঃসন্দেহে আমরা সবাই খুশি হতাম। 2026-এও এটিকে টানতে হচ্ছে। আপনি এই জেলেনস্কি 90% হচ্ছে, আপনি কত শতাংশ আশাবাদী হচ্ছেন যে ইউক্রেন রাশিয়ায় শান্তি প্রতিষ্ঠা হবে 2026-এ অন্তত? আমি 50-র বেশি আশাবাদী হতে পারছি না। তার কারণটা হচ্ছে জেলেনস্কির অপোজিটে যে ভদ্রলোকটা আছে, ইনি খুব সহজে কোনো শান্তি চুক্তি করবেন বলে আমার মনে হয় না। দেখেন, ইদানিং তো তিনি কিন্তু একটা অজুহাত পেয়েছেন। সে অজুহাতটা হচ্ছে তার বাড়িতে, তার একটা বাড়িতে, মানে সব বাড়িতে তো না, একটা বাড়িতে আপনার ড্রোন অ্যাটাক হয়েছে। হ্যাঁ, এবং আমি কিন্তু এই ড্রোন অ্যাটাকটা কি, মানে তিনি দাবি করছেন যেটা ইউক্রেন থেকে হয়েছে, এবং সেটাকে তিনি লেভারেজ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি ডনবাস এরিয়ার আপনার মোটামুটি 85% তার দখলে, এবং তিনি পুরোটাই চাচ্ছেন। মানে আপনি ধরুন যে ডনবাস এরিয়ার 80%, আর সব মিলিয়ে ইউক্রেনের আপনার ওভার 20% মানে রাশিয়ার দিকে চলে যায় আর কি। হ্যাঁ, এগুলো তিনি পেয়ে যাবেন। তারপরেও যে তার বিনিময়ে যেটা পাচ্ছে, আমি মনে করি না সেটা ইনএডিকুয়েট। ওই যে 15 ইয়ার্সের যে সিকিউরিটি ট্রাম্প দিচ্ছে, সেটা আমার কাছে মনে হয় না যে এটা যথেষ্ট। তাকে সেই নেটোতে যোগ দেওয়ার ব্যাপারটা পুরোপুরি গিভ আপ করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে মানে আমি যেটা বলবো সেটা হলো যে পুতিন একদমই বিশ্বাসযোগ্য না, নাম্বার 1। নাম্বার 2, সে যেটা চায় সেটা দিলে আসলে ইউক্রেনের আর কিছু থাকে না। একটা দেশের আপনার অলমোস্ট 20% যদি অন্যটা দেশকে দিয়ে দেওয়া হয়, সেই দেশটা বরং আরো বোল্ডেন্ট হবে ভবিষ্যতে আরো কিছু নেওয়ার জন্য। আমার তো মনে হয় না যে এই শান্তি চুক্তির ফলে আপনার ভবিষ্যতে রাশিয়া আবার সেই ইউক্রেনকে আক্রমণ করবেন না। ইউক্রেনকে কেন, তার যে স্বপ্ন, যেটা আমরা তার কর্মকাণ্ডে বুঝতে পারি, যে তার স্বপ্ন হচ্ছে সেই পূর্বের সোভিয়েত ইউনিয়নের কিছুটা গৌরব তিনি ফিরে আনবেন তার জীবদ্দশায়। এবং আমার মনে হয় না তিনি ওই বসে থাকবেন। তিনি বেঁচে থাকলে তিনি ওই আরেকটা দেশ, ওই মলদোভাই হোক, ওটা সেই অন্য যে কোনো একটা দেশ হোক না কেন, সেগুলো তিনি অ্যাটাক করবেন। আর এটা হচ্ছে মানে ইউক্রেনকে ইনক্রিমেন্টালি সে নেবে, ইনক্রিমেন্টালি। এবার হয়তো ধরেন আপনার এই যে 85% অফ ডনবাস পেলো, তিনি হয়তো 5 বছর, 7 বছর, 8 বছর বা 10 বছর চুপচাপ থাকলেন, আবার ফিরে অ্যাটাক করে পরবর্তীতে যদি আবার 10%, 20% নেওয়া যায়, এইভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি তিনি ওই দেশটাকে গ্রাস করবেন। এইটাই হয়তো তার ইচ্ছা। কাজেই মানে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস, আর তারপরে যে সমস্ত পিস ট্রিটিটা চলছে আর কি, আমার মনে হয় না এটা অ্যাটেনেবল। আমি দেখতে পাচ্ছি না যে যুদ্ধটা 50% তো দেখছেন, অন্তত 50% কম না, অনেক বেশি বরং আপনি দেখে ফেলেছেন।
অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমরা প্রসঙ্গ পাল্টে আপনার কাছে বাংলাদেশের প্রসঙ্গে যাই। বাংলাদেশের প্রসঙ্গে একটি ভিন্ন প্রসঙ্গ আলোচনা হতে পারে, সেটা হলো বেগম জিয়ার মৃত্যুতে আমরা দেখলাম বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের মানুষজন এলেন, তবে সবার দৃষ্টি ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের দিকে। আমরা দেখলাম জয়শঙ্কর এলেন, তিনি আনুষ্ঠানিকতায় অংশ নিলেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন না, প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ করলেন না, তিনি আইন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শুধুমাত্র বৈঠক করেছেন এবং তারেক রহমানের হাতে একটি শোক বার্তা নরেন্দ্র মোদীর তুলে দিয়েছেন, যে এখানে এই ইঙ্গিতটা দেওয়া আছে যে আপনার নেতৃত্বে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ককে সামনের দিকে আরো অন্য উচ্চতায় নিতে চাই। এই দুটি তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে বলছেন না, তিনি তো আনুষ্ঠানিকতা অংশ নিতে এসেছেন, সেটি করে তিনি চলে গেছেন। যদি আমরা দেখেছি অন্যরা, পাকিস্তানি স্পিকারকে দেখেছি কিংবা অন্য দেশের মন্ত্রীদেরকে দেখেছি, প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকে হয়তো সৌজন্য সাক্ষাৎ করে গিয়েছেন। এটি ভারতের এই আচরণটা, অর্থাৎ এটি কি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে, বিএনপির সঙ্গে দূরত্ব কমছে, এমন কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? ধন্যবাদ। আপনি অনেক কিছু প্রেডিক্ট করতে পারেন, বাট দ্য রিয়েলিটি উইল কাম আপ ফ্রন্ট ইন ফিউচার পলিটিক্স when the new government will form and the new politics will start with the new beginning of Bangladesh. এখন কথা হচ্ছে যে ভারতের সাথে আমাদের এই মুহূর্তে কি সম্পর্ক চলছে, এটা নিয়ে ভারত বা দিল্লি যেমন ওয়াকিবহাল আছে, আমরা ওয়াকিবহাল আছি। এন্ড ওনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা কিংবা পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা, এই বিষয়গুলো কিছুটা সেন্সিটিভ হতে পারে। আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, হয়তো দূরত্ব থাকার কারণে আমাদের হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার সাথে সেই সাক্ষাৎটা করেননি, কারণ বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে হয়তো সেটা করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, তারেক রহমানের কাছে তার যে যাওয়া এবং তাকে মোদীর শোক বার্তা পৌঁছে দেওয়া, এটা হতে পারে, আপনি খেয়াল করেছেন, অনেকে এটা এজিউম করতে পারে যে যখন উনি লন্ডনে ছিলেন, উনি আসছিলেন না, তার মা অসুস্থ, তিনি দেশে ফিরছেন না, তারপর তিনি নিরাপত্তার কথা বলছেন, তিনি যেন কোন সিগন্যালের জন্য অপেক্ষা করছেন, আমরা জানি না এটা কোন ধরনের সিগন্যাল। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন এই জয়শঙ্কর যখন তারেক রহমানের সাথে করমর্দন করছেন বা তার কাছে মোদীর শোক প্রস্তাব তুলে ধরতেন, এখনো তিনি ক্ষমতায় আসেন নাই কিংবা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, তো এখান থেকে তো কিছুটা কেমিস্ট্রি আমরা অনুধাবন করতে পারি যে ভারত চাচ্ছে যে নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসবে, যেটা তারা হয়তো মনের মধ্যে মাইন্ডসেট করে রেখেছে, বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তারা তৈরি করবে। এবং অতীতেও আমরা দেখেছি যে দেখেন, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, যদিও বিএনপির সাথে ভারতের সম্পর্কটা আওয়ামী লীগের চাইতে অনেক বেশি দুর্বল ছিল, আমি বলবো ইন এ সেন্স যে আমরা বিএনপির সময় যে টার্মগুলো দেখেছি, আমরা কিন্তু ভারতের কাছে তেমন কিছু অর্জন করতে পারিনি। এটা সত্য যে হাসিনার সময় আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি, আবার কিছু কিছু জিনিস আমরা অর্জনও করতে পেরেছি। আবার দেখা যাচ্ছে যে বিএনপির যে টেনিওরটা ছিল, সেই টেনিওরে আমাদের দিল্লির সাথে যে মানে খুব কিছু ভালো সম্পর্ক ছিল তাও কিন্তু না। জাতীয়তাবাদী যেহেতু দল একটি বিএনপি, খালেদা জিয়া যেমন তার একটা যে অবস্থান ছিল, তিনি বেশিরভাগই জাতীয়তাবাদ নীতিকে বেশি প্রাধান্য দিতেন, যার ফলে তখন ভারতের সাথে সেভাবে করে এত ঘনিষ্ঠ সম্পর্ক বিগত আওয়ামী সরকারের সময়কার মতো গড়ে ওঠে নেই। হাওয়েভার এখন যেহেতু স্পষ্ট ভারতের কাছে অনেকটাই যে সামনে কে দেশকে শাসন করতে আছে, একদিকে তো ভারত অবশ্যই চাবে না বাংলাদেশে কোনো ধর্মীয় দল বা মৌলবাদী দল বাংলাদেশকে শাসন করুক, কারণ সেটা হলে হয়তো ভারতের জন্য আরেকটি পাকিস্তান তৈরি হতে পারে, সেটা ভারত একটা শঙ্কার জায়গায় যেতে পারে। এবং সেই ক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার আছে, এর মধ্যে একটা বড় প্রভাব পড়তে পারে, কারণ ইসলামিক দলগুলো তো আসলে খুব বেশি জাতীয়তাবাদী হয়, খুব বেশি ধর্মকেন্দ্রিক হয়, সেটা আসলে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে আরেকটা হচ্ছে এর চাইতে বিএনপিতেই বরং ভারতের জন্য ইজি, কারণ বিএনপিকে অতীতে ভারত ডিল করেছে, ডিল করা বিএনপির পক্ষে সহজ। বিএনপির যে বর্তমান লিডারশিপ, এই লিডারশিপ অত বেশি কারিজম্যাটিক না, স্ট্রং না। আমি তারেক রহমানের বক্তব্যগুলোকে আমি অবজার্ভ করি, তার লন্ডনে থাকা তার কথাগুলো, তার যে পলিটিক্যাল স্পিচ গুলো আছে, আমার কাছে এগুলো যদি আরো বেশি শার্প হতো, কারিজম্যাটিক হতো, আরো বেশি তিনি ডিপ্লোম্যাটিক হতেন, তাহলে ভালো হতো। কিন্তু সেই ধরনের স্ট্রং লিডার আমরা বাংলাদেশের বিএনপির মধ্যে এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, তার এটা বলা ন্যায়সঙ্গত যে খালেদা জিয়ার প্রতি আমাদের ভালোবাসা, তার দেশপ্রেম, তার অনর অবস্থান, গণতন্ত্রের প্রতি তার অবদান, বিএনপির অবদান, এগুলো সবকিছুকে আমরা ক্রেডিট হিসেবে দেখতে পারি। কিন্তু একটা স্ট্রং বা মানে ভারতে যেমন একটা স্ট্রং ন্যাশনালিজম ওখানে দেশ শাসন করছে বহুকাল সময় ধরে, সেই ধরনের স্ট্রং ন্যাশনালিজম আসলে বিএনপির মধ্যে আছে কিনা, বিএনপি সেটা পারবে কিনা বাংলাদেশকে শাসন করার ক্ষেত্রে সেই ধরনের ন্যাশনালিজমকে ইউজ করতে, এটা আমরা অতীতে দেখিনি, যার ফলে একটা শঙ্কার জায়গা আমাদেরকে থেকেই যায়। এবং আমি আশা করি যে হয়তো তারেক রহমান যতদিন বিদেশে ছিলেন, লন্ডনের
গণতন্ত্রের সূতিকাগার, দ্য মাদারল্যান্ড অফ ডেমোক্রেসি অর পার্লামেন্টারি সিস্টেম, ওখান থেকে হয়তো উনি অনেক কিছু শিখেছেন। যেমন খালেদা জিয়া গৃহিণী থেকে তিনি রাজনীতিতে থেকে অনেক কিছু শিখে উনি পরিপক্ক হয়েছে। যদি তারেক রহমান সেই শিক্ষাটা নিয়ে থাকে এবং পরিপক্ক হয়ে থাকেন, তাহলে হয়তো দেশকে উনি ভালোভাবে চালাতে পারবেন। আদারওয়াইজ আরেকটা সংখ্যা থেকে যায়, যদি বিএনপি ক্ষমতা আসে এবং জামাত যদি বিরোধী দলের অবস্থান নেয়, তাহলে এটাও কিন্তু একটা বড় ধরনের কিন্তু টানাপোড়েন তৈরি করবে। এবং সেক্ষেত্রে কিন্তু যেই দলগুলো বিগত 15-17 বছর ক্ষমতায় ছিলেন, এই টানাপোড়েনের মাঝে তাদেরকে রিস্টাবলিশ করার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে এবং এই সুযোগটা কিন্তু তারা গ্রহণ করবে। আমরা এই আশঙ্কার জায়গাটা নিয়ে প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাত বিরোধী দলে, যেটি অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন, একটা টানাপোড়েন এই দুটি দলের মধ্যে তৈরি হতে পারে, যেটির সুযোগ নিতে পারে যারা হয়তো পালিয়ে আছে, যারা হয়তো এই মুহূর্তে রাজনীতি করতে পারছে না তারা। এই জায়গাটা থেকে আমরা একটা সুন্দর দৃশ্য দেখলাম, সেটি অনেকের কাছে ভালো লেগেছে। সেটি হলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, দুই রহমানের মধ্যে আমরা একটা চমৎকার পরিবেশে আলিঙ্গন দেখলাম, বসে কথা বলতে দেখলাম এবং একটা শুভবার্তা বিনিময় করতে দেখলাম যে আসুন, আমরা তো আগেও একসাথে কাজ করেছি, ভবিষ্যতে আমরা একসাথে কাজ করি। এটি কতটা রাজনৈতিক, কতটা বাস্তবসম্মত, অর্থাৎ আগামী দিনে এটি বাস্তবায়ন করা সম্ভব বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, আওয়ামী লীগ যখন সরকারে ছিল, নামকা মাত্র তাদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। ঠিক জামাত বিএনপির রিলেশনশিপটা অনুরূপী হবে। আপনি যথার্থই বলেছেন, এই ডক্টর শফিকুর রহমান যেটা বলেছেন যে তারা অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে। এবং দেখবেন যে যখন তারা গভর্নমেন্ট ফর্ম করবে, যদি বিএনপি ক্ষমতায় যায়, তারা গভর্নমেন্ট ফর্ম করবে এবং জামাত বিরোধী দলে থাকবে, তখন তাদের নৈকট্য আরো বেড়ে যাবে। কারণ আমরা যেটা, আমি জানি না মানে আপনারা কি ভাবছেন, আওয়ামী লীগ খুব বেশি দিন যে এই পলিটিক্সের বাইরে থাকবে সেটা আমি কিন্তু মনে করি না। তারা পলিটিক্সে আবার ঢুকবে। কতদিন বাইরে থাকবে বলে আপনার কাছে মনে হয়? তারা 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 ঢুকবে, এই মানে গভর্নমেন্ট ধরেন 1 বছর 2 বছর, আচ্ছা 1-2 বছর দেখবেন যে তারা আবার সেই প্রদমে মাঠে নেমে গেছে। তখন তাদের এই নৈকট্য আরো বাড়বে, এই বিএনপি জামাত। ইভেন ভবিষ্যতে দেখবেন যে ভবিষ্যতে ইলেকশনেও তারা কিন্তু একটা অ্যালায়েন্স গঠন করবে। এখন এই যে ভারতের সাথে যে ব্যাপারটা, ভারতের সাথে আপনি জয়শঙ্করের যে কথাটা বললেন, জয়শঙ্কর এসে মানে এই গভর্নমেন্টের কারোর সাথে দেখা করেনি, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। তারা তো মানে ভারতীয় গভর্নমেন্ট তো বলেই দিয়েছে যে তারা এই সরকারের সাথে ডিল করবে না। তারা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা ডিল করবে না। সরাসরি কি বলেছে মানে করবে না? সরাসরি কি বলেছে? যে সম্পর্কের কথা বললেন, যে অতীত বিএনপি গভর্নমেন্টের সাথে ভারতের যে সম্পর্কটা, আমার মনে হয় যে এবার বিএনপি ক্ষমতা আসলে সেই সম্পর্কটার একটু উন্নতি হবে। কারণ আমি মনে করি যে বিএনপি অতীতে যে ভুল করেছে, সেই ভুল থেকে একটা শিক্ষা নেবে। এবং সে শিক্ষাটা, যেটা রশিদ সাহেব টাচ করেননি, সেটা হলো এই যে 7 সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী ছিল, আপনার ত্রিপুরার হোক, আপনার আসামের হোক, মিজোরামের হোক, তারা কিন্তু ঢাকায় বাস করতো। সেই বিচ্ছিন্নতাবাদী যে নেতারা ছিল, তারা কিন্তু বিএনপির ওই সরকারের আমলে ঢাকায় বাস করতো। এবং তখন কিন্তু ওই যে 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু ভারতকে কিন্তু অনেকটা ভয়ের মধ্যে তারা ছিল। তারা খুব একটা শান্তিতে থাকতে পারেনি ওই 7 সিস্টার্স নিয়ে। এবং সেটা যে ভুল হয়েছিল বিএনপির, আমার মনে হয় বিএনপি সেটা বুঝতে পেরেছে, যার ফলে গত 15 বছরে কিন্তু ভারত যেভাবে আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে, এবং আওয়ামী লীগের যে ইলেকশন গুলো তারা যে সাপোর্ট দিয়েছে, এইভাবে হয়তো সাপোর্ট দিত না। এবং এই ব্যাপারটা হয়তো বিএনপির মাথায় অলরেডি চলে গেছে, এবং তারা এই ভুলটা ভবিষ্যতে করবে না। যার ফলে দেখা যাবে যে ভারতের সাথে বিএনপির সম্পর্কটা অনেক বেড়ে গেছে। এবং সেটাই কিন্তু হওয়া উচিত। মানে ভারতের সম্পর্ক থাকবে বাংলাদেশের যে গভর্নমেন্টই আসুক না কেন, আওয়ামী লীগের সাথে তারা যদি গভর্নমেন্ট আসে তাদের সাথেও থাকবে, বিএনপি ক্ষমতা আসলে তাদের সাথেও থাকবে। তারা এক পক্ষ বা অন্য পক্ষকে তারা সাপোর্ট দেবে কেন? এবং সেইটাই হওয়া উচিত হবে, এবং সেইটাই আমার মনে হয় আমাদের বাংলাদেশের পলিটিক্স সেদিকেই যাবে। কাজেই আমি সেদিক দিয়ে বিবেচনা করলে আমি বাংলাদেশের পলিটিক্সের একটা নীতিবাচক ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, সংক্ষেপে শুনবো আপনার কাছে শেষ দিকে। ডক্টর মনির মোস্তফা আলী যেটি বলছিলেন যে
তিনি আগামী 1-2 বছরের মধ্যে একটা সম্ভাবনা দেখছেন যে আওয়ামী লীগ হয়তো ফিরবে। আপনি কি এমন সম্ভাবনা দেখছেন? এমন সম্ভাবনা না দেখারই বা কি কারণ আছে? কারণ হচ্ছে যে জামাত নামে যদি যে দলটা বিরোধী দলে যাবে বা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমরা আনুমানিক, আমি বাংলাদেশ থেকে কিছুদিন ঘুরে আসছি, আপাত দৃষ্টিতে আমাকে সেটাই মনে হয়েছে। তো জামাতের সাথে তো আওয়ামী লীগেরও সখ্যতার ইতিহাস আছে, আবার বিএনপির সখ্যতার ইতিহাস আছে, এবং পলিটিক্সে তো লাস্ট গেম বা লাস্ট ওয়ার্ডস বলতে কিছু নেই। পলিটিক্স হচ্ছে আপনার হচ্ছে এখানে পাওয়ার পলিটিক্স হচ্ছে একটা ডিলের ব্যাপার, যার সাথে ডিল সুবিধা হবে তার সাথে সে ডিল যাবে। যেমন এনসিপি ভেঙে গেল, তারপরে দলগুলো এখন দুই দলের মধ্যে দুইটা মেরুকরণ তৈরি হয়ে গেল, তাই না? তো এখন কথা হচ্ছে এতকাল ধরে নীতি কথাবার্তা বলে টলে শেষে নির্বাচন যখন আসে তখনই কিন্তু আমরা দেখি যে কে কার সাথে ডিল মাইক করবে, প্যানেল তৈরি করবে, সেগুলোতে সবাই ব্যস্ত থাকে। তো এই জন্যই পলিটিক্স হচ্ছে শেষ বলতে কিছু নেই, এবং যে বিরোধী দলে থাকবে সে পরবর্তীতে সরকার গঠন করার চেষ্টা করবে, রাইট? এবং সে কিন্তু তার বাস্তবিক ন্যায্যতার কারণেই কিন্তু তারা ওই যে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে, যে মনে করেন 15%, 20% বা 25% যাই বলেন না কেন, এই ভোটগুলো নিয়ে তারা একটা অ্যালায়েন্স করা তৈরি করবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের আসার বৈধতা একটা তৈরি হবে। এখন কথা হচ্ছে যদি এই যে বৈঠকটা হয়েছে, যদি তারেক রহমান এবং দুই রহমানের কথা যে আপনি বলেন, জামাত এবং বিএনপি যদি সত্যি তাদের মধ্যে সমঝোতা, ঐক্যতা, ভালোবাসা, কেমিস্ট্রি তৈরি করে যদি দেশ শাসন করতে পারে, যেমন যেই ধরনের আমরা বিরোধী দল এবং সরকারি দল দেখি দক্ষিণ কোরিয়ার মধ্যে, তাইওয়ানের মধ্যে, কিংবা জাপানের মধ্যে, কিংবা আপনার ইংল্যান্ডে, এটা কিন্তু হচ্ছে যে বিরোধী দলে থাকা মানে কিন্তু এই না যে সেটা কিন্তু একদম সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন সরকার থেকে কোনো একটা অবস্থা। এটা বিরোধী দলকে সাথে নিয়েই, তারা কিন্তু একটা ছায়া গভর্নমেন্ট, তাদেরকে সাথে নিয়ে যদি দেশ শাসন করা যায় তাহলে কিন্তু একটা প্রতিরোধ তৈরি করা যাবে। আর যদি এমন হয় যে ক্ষমতায় যারা যাবে তারা বিরোধী দলকে, যেমন অতীতের সরকারগুলো সবসময় বিরোধী দলকে কোণঠাসা করার চেষ্টা করেছে, যেমন বিএনপি 15-17 বছর কোণঠাসার শিকার হয়েছে, যার ফলে মানুষের সিম্প্যাথি বিএনপির জন্য কাজ করেছে। ঠিক এইভাবে করে যদি সরকারের ক্ষমতায় যাওয়ার পর যদি বিএনপি যদি জামাতকে যদি কোণঠাসা করার চেষ্টা করে, বিরোধিতা দিয়ে যদি একবার দেয়ালে পিঠ থেকে যায়, তখন জামাত আর উপায় থাকবে না, তখন তারা আবার অ্যালায়েন্স গঠন করার জন্য পরবর্তী সরকারকে আসার জন্য তারা তো অবশ্যই যেটাই তাদের জন্য ভালো হবে, বাস্তবসম্মত হবে, সেটাই তারা গ্রহণ করবে। তো স্যারের সাথে আমিও একমত যে হ্যাঁ, এটা আগামী নির্বাচনটা হয়ে গেলে আপনি দেখবেন একদিকে বিএনপির সাথে দিল্লির ভালো সম্পর্ক তৈরি হবে, কারণ আপনি আর যাই বলেন না কেন, 3 দিক থেকে ঘেরা এত বড় একটা সুপার পাওয়ার দেশের সাথে আপনি ভালো রিলেশন তৈরি না করে আপনি ক্ষমতায় থাকা এত সহজ ব্যাপার না। আপনাকে ভালো রিলেশন দিল্লির সাথে রাখতেই হবে, এটা একটা ব্যাপার। আবার দিল্লিকে চাবে, দিল্লি চাবে যে তাদের ইতিহাস সঙ্গী সেই দলটা আস্তে আস্তে আবার তারা শক্তিশালী হোক, ক্ষমতায় আসুক, বাংলাদেশে ঢুকুক, এবং সেক্ষেত্রে জামাতও হয়তো একটা সময় আপনি অবাক হবেন না যদি দিল্লি নীতি অবলম্বন করে। সেই ক্ষেত্রে এগুলো সবকিছু আমরা ভবিষ্যতে বলে দিব। তবে আমি স্যারের সাথে একমত, হ্যাঁ, একটা ন্যায্যতা তৈরি হবে। যারা এখন নেই ক্ষমতায়, আওয়ামী লীগ একসময় বাংলাদেশে আসবে, কারণ বিলীন হয়ে যাওয়ার মতো দল অন্তত পক্ষে আওয়ামী লীগ না। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনাদের দুজনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং সময়ের জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক যারা দেখছেন সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আগামীকাল একই সময় রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।